প্রথম আলো, ডেইলি স্টার, যাকে বাংলার মানুষ এখন দিল্লি স্টার বলে, তাদের ব্যাপারে কেন বিএনপিও কেন বড় ধরনের ব্যবস্থা নেয় না, এবং তাদের ব্যাপারে জনগণ গেলে কেন মির্জা ফখরুল সাহেবের বক্তব্য এমন হয়, এত দরদ আমার বুঝে আসে না। স্বাধীনতা কি আপনার ধর্মে আঘাত করা? স্বাধীনতা কি একজন নিরপরাধ মানুষ ইসলাম এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, আমল করে চলে বলে, ন্যায়সঙ্গত কথা লিখে বলে তাকে জঙ্গিবাদ বানিয়ে দেওয়া? ভাই, এটার নাম কি আপনার সংবাদের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা নাকি? তাহলে এগুলো নিয়ে যখন আমরা কথা বলি তখন বলে যে সংবাদপত্রের স্বাধীনতা নেই। আরে ভাই, সে আমার বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। একটি চলমান বিষয়। আপনি এটাকে আপনি যদি আর 5 বছরও থাকেন, আপনার 5 বছরই সংস্কার থেকেই যাবে। এই যে আমরা পৃথিবীতে যতদিন বেঁচে আছি, আমরা মনে করি যে আজকেই মনে হয় 1 বছর পরে আমি একটু সোজা হয়ে দাঁড়িয়ে যাব, আমার অবস্থা অর্থনৈতিক খুব ভালো হয়ে যাবে, বিল্ডিং তুলে ফেলবো, একটু জায়গা রেখে দেবো। এটা হয় না। যতদিন বেঁচে আছি, যেরকম আমাদের প্রয়োজন মিটাতে পারি না, এটার পিছনে দৌড়াচ্ছি। দেশ যতদিন বেঁচে আছে ভাই, বিভিন্ন সংস্কার দরকার, ব্যক্তির দরকার, আমার দরকার, মনের দরকার, চোখের দরকার। সংস্কারের তো শেষ নাই ভাই। ওই সংস্কার যদি করেন, কিয়ামত পর্যন্ত নির্বাচন হইতো না, আর সংস্কারও শেষ হইতো না। কথা বলছেন? এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি, সংস্কার যদি এরকম হয়, বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে আপনার মনে করেন যে ভোটাররা যেন ভোট দিতে পারে নির্বিঘ্নে, নির্ভয়ে, নির্বাচনে যেন কালো টাকার ছড়াছড়ি না থাকে, নির্বাচনে যদি আমার মাওলানা মোশাররফ হোসাইন, আমাদের তত টাকা নাই, কাজী ডক্টর মনিরুজ্জামান ভাই, তারা সৎ মানুষ, এত টাকা পয়সা আমাদের নাই, আমরা যেন নির্বাচন করতে পারি, আমরা যেন জনগণের কাছে যেতে পারি, জনগণ যেন ভয়ভীতিহীন ভাবে তারা তাদের পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারে, এবং পরিবারতন্ত্র, স্বৈরাতন্ত্র সেগুলো যেন না আসে। যতটুকু তার জায়গা থেকে সম্ভব তার জায়গাগুলোতে তিনি টাচ দিয়ে যাবেন, এবং তিনি পরবর্তী সরকারকে বলবেন আপনারা সেগুলো করবেন। না করলে জনগণ দেখবে। এখন মূল কথা হলো, আপনি সংস্কার যদি করতে বলেন, এই দেশটা 54 বছরে যারাই এসেছে তারা কিন্তু একটা সৎ উদ্দেশ্য নিয়ে এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে যদি 1971-এর পূর্বের বঙ্গবন্ধু দেখেন, তার যে আন্দোলন সংগ্রাম, সে সময় কিন্তু সকলেই যেভাবে 24-এ বৈষম্য বিরোধী আন্দোলনে সবাই একসাথে এক হয়ে গেছে, 1971-এ কিন্তু তার পূর্বে বঙ্গবন্ধু একটি পর্যায়ে তিনি তাকে জাতির সামনে উপস্থাপন করতে পেরেছেন, এবং তিনি সেই জায়গাটাতে এসেছেন, সকলে মেনেছেন লিডার হিসাবে। সে জায়গায়ও কারো দ্বিমত থাকতে পারে, কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি, ঠিক তেমনি ভাবে আপনি স্বৈরাচার এরশাদ সাহেবের মরহুম এরশাদ সাহেব এই শেখ হাসিনার যে স্বৈরাচারী দেখাইছে, সে অনুযায়ী এরশাদ এরকম কিছুই না। যেহেতু মরহুম ব্যক্তি এবং অনেক কাজ করে গেছেন, আমি তার আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করছি। তো আমি যেটা বলছিলাম যে ওনার আন্দোলনও কিন্তু সকলে মিলে একটা সৎ এবং একটা ন্যাক উদ্দেশ্য নিয়ে কিন্তু এগিয়েছে, সেটাও কিন্তু তোরকম ভাবে আলোর মুখ দেখে নাই। আওয়ামী লীগ সবসময় সন্ত্রাসকে পছন্দ করেছে, ভারতকে তাদের গুরু মেনেছে, এবং ইসলামকে কলুষিত করে আলেম ওলামা দাড়িকে জঙ্গি বানিয়ে বহির্বিশ্বে এই দেশটিকে জঙ্গি রাষ্ট্র হয়ে যাব বলে মনে করে তারা কিন্তু বিভিন্নভাবে ইসলাম বিদ্বেষী হয়ে পড়েছে। ক্ষমতা দরকার, সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজন নয়, শুধু দরকার ক্ষমতা। এবং আমরা দেখছি সেই জায়গাগুলোতে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তারা হচ্ছেন প্রথম আলো, ডেইলি স্টার, যাকে বাংলার মানুষ এখন দিল্লি স্টার বলে, তাদের ব্যাপারে কেন বিএনপিও কেন বড় ধরনের ব্যবস্থা নেয় না, এবং তাদের ব্যাপারে জনগণ গেলে কেন মির্জা ফখরুল সাহেবের বক্তব্য এমন হয়, এত দরদ আমার বুঝে আসে না। যারা একজন তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে জঙ্গিদের নেত্রী বা জঙ্গিবাদের ভিতরে তাদের অবদান রয়েছে, এরকম আরো অনেক কিছু যারা করেছে, সেই সমস্ত পত্রিকাগুলো, ভাই, স্বাধীনতা কি আপনার ধর্মে আঘাত করা? স্বাধীনতা কি একজন নিরপরাধ মানুষ ইসলাম এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, আমল করে চলে বলে, ন্যায়সঙ্গত কথা লিখে বলে তাকে জঙ্গিবাদ বানিয়ে দেওয়া? ভাই, এটার নাম কি আপনার সংবাদের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা নাকি? তাহলে এগুলো নিয়ে যখন আমরা কথা বলি তখন বলে যে সংবাদপত্রের স্বাধীনতা নেই। আরে ভাই, সে আমার বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। 1/11 ষড়যন্ত্র এই মতিদের। আজকে তারা ঈদের কার্টনের সামনে একটা কুকুর এনে দিয়েছে, সে কি বুঝাতে চায়? সে 2007 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টন এবং বিকৃত করেছে। পরবর্তীতে এই যে আজকের মানিক মিয়ার ছেলে একজন, কি জানে তার নাম, ব্যারিস্টার, তিনি নিয়ে গিয়েছিলেন খতিব সাহেবের কাছে, মাপ চাইয়ে নিয়ে আসছেন।
তারা তো জন্মলগ্ন থেকেই এই দেশে ইসলাম বিদ্বেষী কাজ করে যাচ্ছে, ইসলাম বিদ্বেষীদেরকে সাথে রেখেছে, তারা সবসময় এই কাজগুলো করে যাচ্ছে। তাদের ব্যাপারে যখন জনগণ প্রতিবাদ করতে যায়, যারা যাদের প্রেসক্রিপশনে এদেশের নিরীহ আলেমদেরকে জঙ্গিবাদ বানানো হয়েছে, সেগুলো প্রমাণিত যখন প্রতিবাদ করতে যাই, তখন আমরা যখন দেখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন এগুলো কি চলছে। তো আমার কথা হলো, তাহলে ভাই আপনারা যেহেতু দীর্ঘ সময়ে রাজনীতি করছেন, অত্যন্ত মেধাবী এবং এদেশের সিনিয়র সিটিজেন, তাহলে আপনারা তাদের ব্যাপারে বলেন, আমরা আপনাদেরকে সমর্থন করি। তারা যেভাবে এই দেশে নির্যাতন করেছে মানুষদেরকে, আলেমদেরকে, আপনাদেরকে, সেই সহযোগীদেরকে বিচারের ক্ষেত্রে বা তাদের ব্যাপারে আপনারা অবস্থান, আমরা আপনাদের পক্ষে থাকি, আপনাদের পিছনে থাকি, আপনারা তো ব্যবস্থা নিচ্ছেন না। তো এই যে অরাজকতা গুলো যারা সৃষ্টি করছে, সেই জায়গাগুলোতে তো সংস্কার দরকার। এভাবে যদি আপনি সংস্কার করতে যান, সেই সংস্কার করার কথা যদি বলেন, এই জীবনেও সংস্কার আর শেষ হবে না। কেমন জানেন, এক বেচারা খুব বুজুর্গ মানুষ, কিন্তু স্ত্রী ততটা সায় দেয় না। তো একদিন চিন্তা করলো, স্ত্রীর সামনে দিয়া যদি জায়নামাজের উপরে, হাওয়ার উপরে নামাজ পড়ি, আমি যে কত কামেল পীর আর কেরামত জানি, এতে যদি স্ত্রী একটু আমার প্রতি দয়াবান হয় তাহলে তো খুব ভালো হয়। তো একদিন সে এইভাবে করে একদিন বাসার আশেপাশে দিয়া জায়নামাজে হাওয়ার উপরে নামাজ পড়তেছে, ঘটনা একটা। তো একদিন কিছুক্ষণ পরে স্ত্রী বলে, তুমি বলে এত বুজুর্গ, এই যে দেখলাম এক বুজুর্গ হাওয়ার উপরে জায়নামাজে নামাজ পড়তেছে, তুমি বুজুর্গ হইলে তো এরকম কিছু করে দেখাও। এখন সে খুশিতে বাকবাক্কুম, যে আমি যদি বলি এটা তো আমি ছিলাম, তো স্ত্রী আমাকে খুব আদর মায়া মহব্বত করবে, যে শ্রদ্ধা সম্মান করবে। এখন স্ত্রীকে বলতেছে এটা তো আমি ছিলাম, তুমি ছিলে এই জন্যই তো পিছন দিয়া জায়নামাজ বড়া ছিল, এটা হবে না। এখন আপনি যদি সংস্কার বলেন করে করে গেলে যে এই সংস্কার হয় নাই, আরেকটু লাগবে, এই না সেই, এগুলো করার মানে শেষ হবে না। তবে সরকার যৌক্তিক যে সংস্কার বলছে, যে জায়গাগুলোতে তিনি চেষ্টা করতে পারেন, কিছু করে দিয়ে যেতে পারেন, সেই যৌক্তিক সংস্কারের জন্য সময়টা দিতে হবে। এখন সেই সময়টা ডিসেম্বর থেকে জুন যাক না ভাই। এখন যদি আপনি বলেন দিতেই হবে, না হয় আন্দোলনে নামবো, তাহলে বিপরীত কিছু হয় কিনা। এখন তো দেখতেছি জনগণের মন মানসিকতা, যে এতদিন আন্দোলন করছি সরকার উৎখাতের, এখন আন্দোলন করতে পারি, রাজপথে নামতে পারি, সরকার রাখার জন্য আন্দোলনে নামতে পারি, সরকার টিকানোর জন্য। তো এইটার কথা স্পষ্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তিনি নির্বাচিত নন। এটি গণতান্ত্রিক দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার এসে দেশ পরিচালনার ক্ষেত্রে তারা আরো ভালো এগিয়ে যেতে পারবে। তবে ডক্টর ইউনূস, তিনি যে ব্যক্তিত্ব অর্জন করেছেন বাংলাদেশের ইতিহাসে, কিয়ামতের আগে আর এরকম হয় কিনা আমি জানি না। তার কিছু ভালো জায়গা আছে, তার নামের উপরে, ব্যক্তির উপরে কিছু কাজ তিনি গুছিয়ে আনছেন, করছেন, এগুলো প্রশংসার দাবি রাখে। তিনি একটু সময় পেলে হয়তো দেশটা আন্তর্জাতিক ভাবে আরো এগিয়ে যাবে। আমি মাত্র 30 সেকেন্ডে শেষ করছি। দেখুন, ডক্টর ইউনূস যেগুলো করে দিয়ে যাচ্ছে, বিএনপির জন্য কত নিয়ামত। আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বারবার বিএনপির নেতারা বক্তব্য দেওয়ার একটা জায়গা পেয়েছিল, যে আপনারা ক্ষমতায় আসার পরে তত্ত্বাবধায়ক সরকার আমলে যে মামলাগুলো হয়েছে খালেদা জিয়ার নামে, শেখ হাসিনার নামে, আপনারা আসার পর আপনাদের সব রাজনৈতিক মামলা উঠিয়ে নিয়েছেন, আমাদের জন্য রেখে দিয়েছেন। এখন বিএনপি আগামীতে ক্ষমতা আসলে এই কথা বলার সুযোগ নাই, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের মামলাগুলো শেষ হয়ে যাচ্ছে। বিএনপি বলতে পারবে যে আইনের শাসনে আইনিভাবে ফয়সালা হয়েছে, আমরা তখন ক্ষমতা ছিলাম না। এটা কি বিএনপির জন্য নিয়ামত নয়? বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, দেশের বাইরে আছেন, তারেক রহমানের মামলাগুলো, বিএনপির নির্যাতিত মিথ্যা মামলাগুলো এভাবে চলে যাচ্ছে, আরো অনেক কিছুই তৈরি হচ্ছে, এটা অন্তর্বর্তী সরকার করে দিয়ে যাচ্ছে। এটা তো তাদের জন্য বড় নিয়ামত।